আসসালামু আলাইকুম। আমি তানিয়া আহমেদ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রভাষক। হঠাৎ করে নতুন করে কিছুদিন পরে পরিচয় দিলাম। কারণ কি দেখা যাচ্ছে কি যে অনেকে যারা জুম ক্লাসে বা ভিডিও ক্লাসগুলো দেখছে, অনেকে কিন্তু এখানে নিউ কামার, অনেকেই নতুন নিউ কামার আসতেছে এবং তারা কিন্তু আদৌ আমি যে টিচার এটাও তারা জানে না। তারা আবার আমাকে মার্ক করে বলে যে উনি কে, তারপর হচ্ছে আমি উৎপাদন ব্যবস্থাপনার কে ক্লাস দেয় তাও তারা জানে না, তারপর হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার ম্যাডামের নাম কি তাও তারা জানে না। এই জন্য আজকে আমি নতুন করে নিজের পরিচয় দিলাম যে আমি তানিয়া আহমেদ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক তানিয়া আহমেদ, রাজধানী আইডিয়াল কলেজে। ম্যাডাম হঠাৎ করে বলে হচ্ছে ম্যাডাম আপনি কোন কলেজে, জুম ক্লাস হচ্ছে ম্যাডাম আপনি কোন কলেজে। সো এই জন্য আমি আজকে সংক্ষিপ্ত করে অনেক দিন পরে আমার নিজের পরিচয়টা দিলাম। আচ্ছা, এখন আসি পড়ার টপিক্সে। আমি পড়াচ্ছিলাম হচ্ছে পঞ্চম অধ্যায় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, মানে আমাদের পঞ্চম অধ্যায়ের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। তো উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে, সেবা, দ্রব্য, তারপর সেবা এবং দ্রব্যের মধ্যে পার্থক্য, দ্রব্যের প্রকারভেদ, এগুলো আমি পড়িয়ে ফেলছি। গত ক্লাসে পড়েছি হচ্ছে যে পণ্য বা দ্রব্যের প্রকারভেদগুলো, এবং আমি বলছিলাম ভালো করে এগুলো আপনারা পড়বেন। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশে সেবা খাতের প্রবৃদ্ধি। বাংলাদেশের সেবা খাতের প্রবৃদ্ধি। আচ্ছা, সেবা কি? আমরা কি বলতেছি, সেবা কাকে বলে? সেবা হচ্ছে যে আমি বলি যে সেবা হচ্ছে একটা অস্পর্শনীয়, দ্যাট মিনস যেটাকে আমরা স্পর্শ করতে পারি না কিন্তু অনুভব করতে পারি, এবং এই সেবার মাধ্যমে কি হচ্ছে, মানুষের চাহিদা পূরণ হচ্ছে, অভাব পূরণ হচ্ছে, এবং সেটা অবশ্যই অর্থের বিনিময়ে। তাহলে সেবাটা হচ্ছে যে একটি অদৃশ্যমান একটা জিনিস বা অদৃশ্যমান, যা স্পর্শ করা যাচ্ছে না, যা শনাক্ত করা যাচ্ছে না, যার কোনো ওজন গন্ধ নেই, কিন্তু মানুষ সেটাকে অনুভব করতে পারছে এবং সেটার মাধ্যমে মানুষের অভাব এবং চাহিদা পূরণ হচ্ছে, তাকে আমরা বলতেছি হচ্ছে সেবা। যেমন শিক্ষকতা, ওকালতি, তারপর হচ্ছে ডাক্তারি পেশা, এগুলো হচ্ছে সেবার অন্তর্গত, এবং ব্যাংকিং। তাহলে আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের সেবা খাতের প্রবৃদ্ধি। দ্যাট মিনস যে এটা উত্তরোত্তর প্রবৃদ্ধি মানে হচ্ছে যে কতটুকু ডেভেলপ হচ্ছে, বা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন সেবা খাতগুলো বেশি ইম্পর্টেন্স রাখছে, বা কী কী সেবা খাতের প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের যে আয়টা, সেই আয়টা বৃদ্ধি পাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে দুটো খাত, উৎপাদনের দুটি খাত হচ্ছে পণ্য খাত এবং সেবা খাত। পণ্য খাতটার উপরে খুব একটা জোরদার করা হয়নি, কিন্তু সেবা খাতের উপরে বিভিন্নভাবে জোরদার করা হয়েছে। যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে টেলিযোগাযোগ খাত। টেলিযোগাযোগ, টেলি কথাটা সম্পর্কে বা টেলি কথাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। বলতে হচ্ছে যে আমরা টেলিফোন, তারপর হচ্ছে মোবাইল ফোন, ল্যান্ড ফোন, ইন্টারনেট, নানান জিনিস কিন্তু আমরা জানি, এবং এগুলো সবই কিন্তু টেলি যোগাযোগ খাতের অন্তর্ভুক্ত। সরকারের দুটো খাত আছে টেলিযোগাযোগের মধ্যে। সরকারের হচ্ছে ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন। কিছু মোবাইল ফোন আছে যেটা সরকারের আওতাভুক্ত, সরকারের রাজস্বের আওতাভুক্ত, আর ল্যান্ড ফোন সেটা টোটালি হচ্ছে, এটা টিএনটি যেটাকে বলি, এটা হচ্ছে সরকারি খাতের অন্তর্ভুক্ত। আর বেসরকারি যদি বলি, বেসরকারির মধ্যে হচ্ছে প্রতিষ্ঠানগুলো হচ্ছে টেক্সট মেসেজ, ইন্টারনেট, ভয়েস মেসেজ, বিভিন্নগুলো। তাহলে এই যে দুটো মাত্র, সরকারি এবং বেসরকারি, মোবাইল, তারপরে ল্যান্ড ফোন, ইন্টারনেট, মেসেজটা আছে, এগুলার মাধ্যমে কিছু কি হয়, অর্থ উপার্জিত হয়। এটাই হচ্ছে টেলি খাতের সেবা, টেলিযোগাযোগ খাতের সেবা। তারপরে হচ্ছে শিক্ষা খাত। আমরা কিন্তু শিক্ষা খাত সম্পর্কে জানি, সরকারি এবং বেসরকারি। এই ক্ষেত্রেও সরকারি এবং বেসরকারি দুটো খাত থেকেই সরকার আর্ন করছে। সরকারি হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, এগুলো হচ্ছে কি শিক্ষা খাতের, আর হচ্ছে বেসরকারি হচ্ছে যেমন আমরা এই দেশ থেকে বাইরে পড়াশোনা করতে যাচ্ছি, অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থাকছে, প্রাইভেট স্কুলগুলো থাকছে, প্রাইভেট কলেজগুলো থাকছে, এগুলো হচ্ছে আমাদের বেসরকারি শিক্ষা খাত। তাহলে এই যে সরকারি শিক্ষা খাত এবং বেসরকারি শিক্ষা খাত, এই যে দুটো শিক্ষা খাত আছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মক্তব, এই সব কিছু হচ্ছে শিক্ষা খাতের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে আসতেছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত কিন্তু সেম, যে সরকারিভাবে হতে পারে, বেসরকারিভাবে হতে পারে। সরকারি হাসপাতাল আছে, বেসরকারি হাসপাতাল আছে, এবং দুটো খাত থেকে কিন্তু সরকার ইনকাম, আমরা যেটা ট্যাক্স বলি, সরকারের খাতায় যেটা জমা হয় সেটা হচ্ছে ট্যাক্স যেটাকে বলি, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতেও সরকারি
ট্যাক্সটা জমা হয়। এটাও কিন্তু সরকারের একটা সেবা খাতের প্রবৃদ্ধির মধ্যে পড়ে। হাজার হাজার এটা। তারপর হচ্ছে পর্যটন সেবা খাত, আর একটা হচ্ছে পর্যটন সেবা খাত। পর্যটনটা কি বলতো? এই যেমন আমাদের বাংলাদেশে এখন মানুষের মধ্যে যে ঘোরাফেরা করার, ট্রাভেল করার মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যে মানুষের মধ্যে ট্রাভেলিং জিনিসটা আগে যেটা ছিল না, কিন্তু ইদানিং হচ্ছে যে মানুষের মধ্যে যে ট্রাভেলিং করার বিষয়টা, সেই বিষয়টা খুব জোরালোভাবে দেখা দিয়েছে, এবং যার প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যটন শিল্প গড়ে উঠছে। যেমন আমি যদি বলি, আগে কিন্তু নর্মালি কিন্তু সিলেট যদি বলি, সিলেট, কক্সবাজার, সেন্ট মার্টিনটা বেশি দিন হয় না, এইসব জায়গা, মহেশখালী। কিন্তু এখন কি হচ্ছে, এখন চাঁদপুর থেকে শুরু করে নিয়ে তোমার বিভিন্ন জায়গায় কি হচ্ছে, যে পর্যটন শিল্প গড়ে উঠছে, এবং মানুষ কি করতেছে, যে ট্যুরিজম, মানুষ ওখানে যাচ্ছে, বাইরে থেকে মানুষ আসছে, দেখছে, ওখানে যাচ্ছে। এই যে যাচ্ছে, তারপরে এই যে আমি যদি বলি যে বান্দরবন, তারপর হচ্ছে খাগড়াছড়ি, এইসব জায়গায় কি হচ্ছে, রিসোর্ট তৈরি হচ্ছে, ট্যুরিজম রিসোর্ট তৈরি হচ্ছে, এবং এই যে মানুষজন যাচ্ছে, একটা সিজনালভাবে মানুষজন যাচ্ছে, এবং তাদের কাছ থেকে কি করতেছে, কিছু অবশ্যই হাই রেটে নেওয়া হচ্ছে, ওখানকার খাওয়া দাওয়া, ওখানকার থাকার ব্যবস্থা, সব কিছু মিলিয়ে কিন্তু সরকারের ঘরে একটা নির্দিষ্ট খাত যাচ্ছে। এটাই হচ্ছে পর্যটন খাত, যে ট্রাভেলিং করার জন্য, বিভিন্ন জায়গায় ট্রাভেল করার জন্য মানুষ কি করছে, বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে, সেখানে খাওয়া দাওয়া করছে, সেখানে থাকছে। তো এগুলা তো এমনি হচ্ছে না, এগুলো হচ্ছে সরকারকে এটার বিনিময়ে সরকারে কিন্তু এই রিসোর্টগুলো তৈরি করে দিচ্ছে এবং পারমিশন দিচ্ছে। তো এইটা বাবদ সরকারকে কিছু দিতে হয়, এটাই হচ্ছে পর্যটন খাত। তারপরে আসতেছে আমদানি রপ্তানি খাত। কিছু জিনিস আমরা আমদানি করি, কিছু জিনিস আমরা রপ্তানি করি। আমদানি এবং রপ্তানির বিনিময়ে যে অর্থগুলো উপার্জিত হয় তাকে আমরা বলি হচ্ছে আমদানি রপ্তানি খাত। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে পরিবহন খাত, ট্রান্সপোর্টটা কি দেখো, যেমন এখান থেকে ক্যালকাটার বাস চালু হচ্ছে, সেখান থেকে সরকারের যাচ্ছে, ইন্টারনাল বাস চালু হচ্ছে, বিভিন্ন ধরনের এসি বাস, এবং আমরা কিন্তু ট্রাভেলটা করি কিন্তু মেইনলি কিন্তু বাসগুলোতে। তারপরেও আছে পরিবহন খাতের মধ্যে, ট্রান্সপোর্টের মধ্যে গাড়ি আছে, তারপরে কী কী থাকতে পারে, যে নৌপথ, তারপরে সড়ক পথ, আকাশপথ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারিও বিভিন্ন সংস্থা আছে, এবং এগুলো হচ্ছে আন্তর্জাতিক পণ্য পরিবহনের সিংহভাগই নৌপথে পরিচালিত হয়। তাছাড়া আকাশপথের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে সরকারি বিমান সংস্থার পাশাপাশি বেসরকারি বিমান সংস্থাগুলোও কাজ করে। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট বলতে আমরা জলে, স্থলে এবং আকাশে যেই যানবাহনগুলো চলাচল করে মানুষের সুবিধার জন্য, সেগুলোকে আমরা বলবো হচ্ছে পরিবহন খাতের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে বিনোদন খাতের মধ্যে যেমন যাত্রা, জারিগান, কবিগান, মেলা, তারপরে হচ্ছে বায়োস্কোপ, তারপরে বিভিন্ন শিশু পার্ক, যমুনা ফিউচার পার্ক, এই যে বিভিন্নভাবে মানুষকে বিনোদন দেওয়া হচ্ছে, এগুলাকে বলা হচ্ছে বিনোদন খাত। এবং এই বিনোদন খাত থেকেও কিন্তু মানুষের একটা সরকারের একটা আয় আসতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাংকিং সেবা খাত, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা পরিচালিত করি, আমাদের জন্য পরিচালিত হয়, আমাদের গ্রাহকদের জন্য, যে এই ব্যাংকিং বিমা খাতটা না থাকলে আমাদের হতো না। যেমন হচ্ছে বাংলাদেশে ব্যাংকিং খাতের সেবা এখন আন্তর্জাতিক মানে। বইয়ের ভাষায় যদি বলি, স্বাধীনতার পর এদেশ হতে গোটা কয়েকটি সরকারি ব্যাংক এই খাতে থাকতো, এখন কিন্তু সরকারি বেসরকারি মিলায়া অনেকগুলো ব্যাংক বাংলাদেশে আছে, এবং 24 ঘন্টা টাকা উত্তোলন, জমাদান, মোবাইল ব্যাংকিং, সহজ শর্তে ঋণ প্রদান, ব্যবসায় পরামর্শ, দ্রুততার সাথে আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম মেশিন ইত্যাদি কিন্তু এই ব্যাংকিং সেবা খাতের অন্তর্ভুক্ত, এবং এগুলো ব্যাংকিং সেবা খাত দ্বারা এটা পরিচালিত হচ্ছে। এবং এই ব্যাংকিং সেবা খাতটা যদি বলি, এটা আমাদের আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কি, আমরা বিভিন্ন অর্থের লেনদেন কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে করে থাকি, আদারওয়াইজ কিন্তু এটাকে আমরা সিকিউর মনে করি না, এই জন্য হচ্ছে ব্যাংকিং। তারপরে এই যে মোবাইল ব্যাংকিং বলতেছি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রতিটা ক্ষেত্রে এই ব্যাংকিং সেবা খাতটা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, সেটা সরকারি হোক অথবা বেসরকারি হোক। তারপরে আসতেছে ডাক বিভাগ। এই ডাক বিভাগটা এখন প্রায় বিলুপ্তির পথে। কারণ কি, আগে যখন আমাদের যখন যে একটা সময় ছিল, বা আমাদের আগে যদি বলি, দেখা যায় যে ডাক বিভাগ মানে তখন কিন্তু যে মেসেজ, ইমেল, তারপর হচ্ছে মোবাইলে মেসেজ, এগুলা, তারপর হচ্ছে নেটের মাধ্যমে কথা বলা, এগুলো কিন্তু কোনো কিছু ছিল না। তখন কি হতো,
ডাকের মাধ্যমে, চিঠিপত্রের মাধ্যমে মানুষের সাথে মানুষের যোগাযোগ স্থাপন করা হতো। সেই তখন থেকে ডাক বিভাগটা পরিচালিত হয়ে আসতেছে। এখন এই ডাক বিভাগটা অবশ্যই আমাদের দেশে ইম্পর্টেন্ট কুরিয়ার সার্ভিসের জন্য। যেমন হচ্ছে দেখেন, বাংলাদেশ ডাক বিভাগ একমাত্র সরকারি ডাক সেবা দানকারী প্রতিষ্ঠান। তাহলে বাংলাদেশের সরকারি ডাক বিভাগ কয়টা? একটা, সেটার নাম হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়া DHL, ফেডেক্স, UPS, সুন্দরবন ক্যান্টনমেন্ট ইত্যাদি বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানগুলো দেশের মধ্যে এবং দেশের বাইরে প্রয়োজনীয় ডকুমেন্ট, পণ্য সামগ্রী এবং অর্থ আনা নেওয়া করে। এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে SA পরিবহন নামে একটি বেসরকারি পরিবহন সংস্থা সীমিত পরিসরে কাজগুলো করছে। SA পরিবহনের নাম আমরা সবাই জানি এবং SA পরিবহনের যে কুরিয়ার সার্ভিসটা সেটাও সম্পর্কে আমরা অবগত আছি। তো বাংলাদেশে যদি বলি যে সরকারি খাত হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ, আর বেসরকারি খাতে যদি কোনোটার নাম বলতে বলি তাহলে হচ্ছে সেটা হচ্ছে SA পরিবহন। এই SA পরিবহনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসটা চালু করা হয়েছে। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে বিদ্যুৎ খাত, ইলেকট্রিসিটি সেক্টর। ইলেকট্রিসিটি সেক্টরটা হচ্ছে একটা সম্পদ, অর্থনীতির সকল খাতে অসার হয়ে পড়ে। এখন আপনারা দেখেন, যেমন ধরেন একটা ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে যদি ইলেকট্রিসিটি না থাকে, একটা ফ্যাক্টরিতে সাপোজ একটা সার কারখানা, বিরাট একটা সরকারি সার কারখানা, সেই কারখানাতে একদিনের জন্য যদি ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করা হয় তাহলে কোটি কোটি টাকা লসে চলে যায়। তাহলে এই ইলেকট্রিসিটি ছাড়া বাংলাদেশের অর্থনীতি হচ্ছে একবারে পঙ্গু হয়ে যাবে। ইলেকট্রিসিটি ছাড়া কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। এই জন্য বলা হচ্ছে এই খাতটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থনীতির সকল খাতকে প্রভাবিত করে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। আমাদের দেশের চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন অনেক কম, ফলে বিদ্যুতের ঘাটতি থাকছে অনেক। বর্তমানে বেসরকারি পর্যায়ে নগণ্য পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হলেও সিংহভাগ উৎপাদন হচ্ছে সরকারি। ডেসা, ডেস্কো, পল্লী বিদ্যুৎ সমিতি ইত্যাদি প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধিকার লাভ করে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ বিতরণ করছে। এই নামগুলা আপনাদেরকে ভালো মতো করে মুখস্থ করতে হবে এবং এগুলা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি যেহেতু এমডি পরীক্ষার সিলেবাসের মধ্যে দিয়েছি তখন এগুলা ভালো মতো করে পড়তে হবে বহু নির্বাচনী পরীক্ষার জন্য, ঠিক আছে? বা এক কথায় দেই অথবা বহু নির্বাচনী দেই, যাই হোক এই নামগুলা যে ডাক বিভাগ, পরিবহন বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সরকারি কোনটা বেসরকারি কোনটা ভিতরে আছে, এগুলোকে আপনি আন্ডারলাইন করে করে পড়ে ফেলবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে ঈশ্বরদীতে পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত প্রস্তাবিত আণবিক শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হলেও হয়তো এই খাত স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে পারেনি। তাহলে এখানে আমি যদি বলি আণবিক শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি, নাম কি, কোথায় অবস্থিত, তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে ভালো মতো করে পড়তে হবে। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে সমাজ সেবা খাত। বাংলাদেশে বর্তমানে প্রচুর সংখ্যক সমাজ, বিভিন্ন NGO আছে, তারপর হচ্ছে যেমন ব্র্যাক, তারপর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু আছে। এগুলা কি করতেছে, আধুনিক এই সংস্থা প্রচারের এই সংস্থাগুলো কি করতেছে, যাদের পরিবেশ দূষণ রোধে সাহায্য করে, তারপর হচ্ছে পরিবেশ বাঁচাও আন্দোলন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, শিশু ও মৃত্যু অধিকার, মাতৃ অধিকার, শিশু শ্রম প্রতিরোধ, যৌতুক বিরোধী আন্দোলন সহ বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক সংস্থা আছে যাদের কাজ হলো সামগ্রিকভাবে দেশের জনগণকে সাহায্য করা। দ্যাট মিনস হচ্ছে যে আমি নিগৃহীত মানুষদেরকে এই NGOগুলো, এই সংস্থাগুলো, এই যে যেমন বুড়িগঙ্গা বাঁচাও, তারপর যৌতুক বিরোধী আন্দোলন, মাদক বিরোধী আন্দোলন, দ্যাট মিনস হচ্ছে জনকল্যাণমূলক কাজগুলো এই সংস্থাগুলো করে থাকে, সমাজসেবা। আর অন্যান্য খাতের মধ্যে হচ্ছে যে রপ্তানি উন্নয়ন ব্যুরো, রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা, বিনিয়োগ বোর্ড ইত্যাদি প্রতিষ্ঠান হচ্ছে এ ধরনের সেবা প্রদান করে থাকে। তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বিজ্ঞাপন, বাজার গবেষণা, পণ্য গবেষণা ইত্যাদি কাজে নিজেদেরকে নিয়োজিত রেখে এদেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে অন্যান্য। তাহলে আমি এই জিনিসটা এত ডিটেলসে বুঝালাম না, শুধু বই দেখে একটু রিডিং করেই আপনাদের মাথায় ঢুকাতে চাইলাম। কারণ কি, এই টপিক্সটার মধ্যে মুখস্থ করার কিছু নাই, আমরা খাতার মধ্যে লিখে ফেলবো টেলিযোগাযোগ খাত সরকারি এবং বেসরকারিভাবে কি কি আছে, যদি নাম থাকে তাহলে নাম, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এভাবে প্রতিটা খাত লিখে তার পাশে উদাহরণগুলা, তার পাশে নামগুলা, সরকারিভাবে কোনটা, বেসরকারিভাবে কোনটা, প্রতিটা আলাদা আলাদা করে ছক করে ফেলবো। এই ছকটা করলে কি হবে, আমাদের বহু নির্বাচনী কোশ্চেনের জন্য খুবই সুবিধা হবে। এই জন্য আজকে আমি এই পাঠটা পড়ালাম, কারণ সামনে পরীক্ষা, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আছে। এই ধরনের
জায়গা থেকে কোশ্চেনগুলো হবে। এই জন্য আমি এটা বলছি যে এভাবে আপনারা সিরিয়ালে তুলবেন, তুলে এটার পাশে সরকারি খাত কোনটা, বেসরকারি নাম কোনটা, এবং প্রতিটার কিন্তু নাম বইয়ে দেওয়া আছে, প্রতিটা নামগুলো আপনারা ভালো মতো করে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? তাহলে এটাতে আসলে বোঝানোর কিছু নাই, আমি জাস্ট আর কি একটা কনসেপ্ট দেওয়ার জন্য যেন মনে থাকে সেই জন্য আমি এই ক্লাসটা নিলাম, এবং আপনাদের এমডি সিলেবাসের মধ্যে কিন্তু আমি এটা দিয়েছি, এই জন্য আমি এটা এভাবে লিখলাম, এখান থেকে আমি এক কথা প্রকাশ দেব, এই জন্য আজকে আমি পড়ালাম, নামগুলো মুখস্থ করবেন। আর তারপরে যেটা আমি ক্লাস নেবো আমি পরে সেটা নেবো, কিন্তু এমডি সিলেবাসটা অলরেডি আপনাদের হাতে পৌঁছে গিয়েছে। এখন হচ্ছে যে আমি কিছু টপিক দিয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু পুরো বইটা বা পুরো চ্যাপ্টারটা কিন্তু আমি আপনাদেরকে পড়তে বলি নাই, বি কেয়ারফুল। আমি কিন্তু ভিতর থেকে কিছু 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 চ্যাপ্টার করে আপনাদেরকে দিয়েছি, আপনারা কি করবেন, এই কিছু 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 চ্যাপ্টারগুলোই পড়বেন, বইয়ের মধ্যে সিলেবাসটা দেখে বইয়ের মধ্যে দাগিয়ে ফেলবেন, এবং এই দাগানোগুলো থেকে কিন্তু আমি জুম ক্লাসও নিয়েছি, অডিও ক্লাসও, ভিডিও ক্লাসও নিয়েছি, দুটো ক্লাসই কিন্তু আমি নিয়েছি। সো আপনারা কি করবেন, আমি সিলেবাসের মধ্যে যে টপিকগুলো দিচ্ছি সেই টপিকগুলো থেকে পড়বেন, এবং ভিডিও ক্লাসটা দেখবেন যে ওই টপিকগুলোর উপরে কীভাবে সৃজনশীলগুলো হচ্ছে, বা কোনটা এক কথা হচ্ছে কোনটা সৃজনশীল হচ্ছে, আমি এটা কিন্তু ইন্ডিকেট করে দিয়েছি। সো সিলেবাসটা দেখবেন, সিলেবাসের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আপনারা দেখবেন, দেখে তারপর পড়বেন। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।